দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আমাদের প্রতিদিনকার আয়োজন। আমরা সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ করে নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর রাজনৈতিক আলোচনা। আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আবারও। আমি সরাসরি স্যার আমাদের আজকের আলোচনার যে বিষয়, গত এক সপ্তাহে আলোচিত ইস্যু বাংলাদেশে রাজনীতির বিষয় না, বিষয় বলতে গেলে সেটা অপরাধের বিষয়। অপরাধ রাজনীতিতে মব মব জাস্টিস, মব কালচার এক সপ্তাহ বেশি আলোচিত সাবেক সিসি নুরুল হুদার ঘটনার পর থেকে। তার আগে থেকেই গত এই প্রায় এক বছর সরকারের সময় মব জাস্টিস আলোচিত। সরকার এটাকে পৃষ্ঠপোষকতা করছে, সরকার নানান ভাবে আশ্রয় প্রস্তুতি দিচ্ছে, সরকারের সংশ্লিষ্ট লোকজন করছে, এরকম তীব্র অভিযোগ আছে। ধানমন্ডি 32 নম্বরও সেরকম মব জাস্টিসের শিকার হয়েছে, কোনো আইন কানুনের তোয়াক্কা নেই। এর মাঝে গতকাল সরকারের স্পোক্সম্যান, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাহেব তিনি বলেছেন যে এটা মব না, এটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ, অনেকটা জাস্টিফাই করার মতন বিষয়টাকে। আপনি কিভাবে দেখছেন? ব্রিটিশ আমল থেকে আমরা জেনে এসেছি যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন হচ্ছে সরকারের কাজ। সেখানে আপনার এটা যারা শিষ্ট মানুষ তাদের ভয় দেখানোর জন্য আপনার যে হামলে পড়ার ঘটনাগুলো সেগুলো এখন মেইনস্ট্রিম আপনার কালচারে রূপান্তরিত হয়েছে। আপনার নিজের অধিকার কেউ যদি প্রতিষ্ঠা করতে চায় সেখানেও কিন্তু মবের আশ্রয় নেওয়া হচ্ছে। এই যে ব্যাপারটা, এটা কোনোভাবেই কোনো কাউন্টে আপনি কিন্তু জাস্টিফাই করতে পারবেন না। আপনার এক ধরনের মাস্তানি বলা যেতে পারে, এক ধরনের আপনার কোয়ার্শন, অর্থাৎ বল প্রয়োগ। এবং এটি শুধুমাত্র ধমকে সীমাবদ্ধ থাকছে না, থেকে শুরু করে আপনার গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো ঘটছে। যেমন ধরুন আমাদের বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ নাগরিক, আপনার সাবেক মাননীয় প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা মহোদয়, তিনি আপনার যে কাজটা করেছেন সেটি অনেকেই পছন্দ করবেন না, কিন্তু তাই বলে তার উপর হামলে পড়তে হবে, তার গায়ে পচা ডিম মারতে হবে, মেখে দিতে হবে তা, এবং আপনার এই পাদুকা তা তার গণ্ড দেশে আপনার তাকে ইন্টিমিডেট করার জন্য, অসম্মানিত করার জন্য ব্যবহার করা হবে। গলায় আপনার জুতোর মালা পরিয়ে দেওয়া হবে সিনেম্যাটিক কায়দায়। এটি আনপ্রেসিডেন্টেড। এইরকম স্ট্রাকচারের একজন মানুষকে, এইরকম বয়সের একজন মানুষকে, এইরকম একজন আপনার বীর মুক্তিযোদ্ধাকে এভাবে বেইজ্জত করবার যে নজির, সেটি অভাবিতপূর্ব, আমরা কখনো দেখিনি। এবং দলমত নির্বিশেষে সবাই কিন্তু আশ্চর্য হয়েছে এই ঘটনায়, এবং সবাই শঙ্কিত ছিলেন যে আরো দুজন প্রধান নির্বাচন কমিশনার যাদের নামে দেশদ্রোহিতার মামলা করার ঘোষণা এসছে, তাদের নাকি কিভাবে কতটুকু পরিমাণ নাজেহাল হতো। তো সর্বশেষ এই হাসিনা সরকারের আমলে যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, কাজী হাবিবুল আওয়াল, যে জেন্টলম্যান পার এক্সেলেন্স, আমি তাকে এর আগে আপনার প্রতিরক্ষা সচিব এবং তারও আগে আইন সচিব হিসেবে দায়িত্ব পালন করতে দেখেছি। তিনি নিজেও কিন্তু একজন ঘাটতেরা মানুষ আমার জানা মতে, এবং দুজন বিচারককে তিনি বরখাস্ত করে এমন পরিস্থিতিতে পড়েছিলেন যে সারা পৃথিবী একদিকে, তিনি একদিকে। তৎসত্ত্বেও কিন্তু তার এই সিদ্ধান্ত তিনি পূর্ণ বিবেচনা করেননি, এবং গাইবান্ধার বাই ইলেকশন, যেটি উপনির্বাচন, যেটির ফলাফল প্রকাশের ব্যাপারটা ডিলেড হয়ে গেছিল, পুনঃ আয়োজন করতে হয়েছিল, সেই ক্ষেত্রেও কিন্তু তিনি প্রযুক্তি ব্যবহার করে স্ট্রং স্ট্যান্ড নিয়েছিলেন। এখন ধরুন যেই সরকারের সময়ে কাজ করছেন, সেই সরকারের মেইনস্ট্রিম কালচারটার সঙ্গে
যদি এই বিষয়গুলো না যায় তাহলে কি করবেন? এখন স্যার এই যে একটাই কাজ করতে পারতেন, সেটি হচ্ছে আপনার পদত্যাগ করতে পারতেন, পদত্যাগ করতে পারতেন। এখন পদত্যাগ করলে যে সিস্টেম, সেখানে আরেকজন আসতেন। পদ্ধতিগত পরিবর্তন যদি যতক্ষণ না নিয়ে আসা যায় ততক্ষণ পর্যন্ত রেকটিফাই করা খুব ডিফিকাল্ট। এবং এখানে যেটা আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে আপনার পদ্ধতিতে কিন্তু এখন পর্যন্ত কোনো পরিবর্তনের সেই অর্থে গুণগত পরিবর্তনের সুপারিশ আমরা লক্ষ্য করছি না। যেই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। তার বদলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের প্রস্তাব কোনো কোনো দলের পক্ষ থেকে এসছে, কিন্তু সেটি কার্যকর করার জন্য কোনো ঐকমত্য বা মেইনস্ট্রিমে সেই রকমের কোনো আপনার দৌড়ঝাঁপ দেখছি না। জি বলুন। এই ক্ষেত্রে এই গভর্নমেন্টের লাভ কি কিছু হচ্ছে এই মবে সমর্থন দিয়ে বলি বা মবকারীদেরকে? এই যে এখন শরীফুল আলম সাহেব বললেন যে মব, এটা আসলে মব হিসাবে উনি দেখছেন না, এটা একটা প্রেশার গ্রুপ। তো আসলে কি লাভ, সরকারের লাভটা কি? দেখুন, সরকার আপনার জাস্টিফাই করার জন্য তাদের নিজেদের যে রণনীতি এবং রণকৌশল কার্যকর করার জন্য এভাবে বিষয়টাকে হালকা করবার চেষ্টা করছে, কিন্তু এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স, অপরাধমূলক তৎপরতা। এবং এটিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সরকার জনমনে যেই আপনার গগনচুম্বী প্রত্যাশা ছিল সরকারের প্রতি, তা আপনার কম্প্রোমাইজড হয়ে গেছে। বরং আপনার যে বিষয়টি বলা যায় সেটি হচ্ছে ভিক্ষা চাই না বাবা কুত্তা সামলা, এরকম একটা এক্সপ্রেশন আছে আমাদের স্থানীয় ভাষায়। সেই বিষয়টা এখন হয়ে দাঁড়িয়েছে স্ট্যান্ডার্ড নর্ম। অর্থাৎ আপনার অল্পে তুষ্ট থাকতে হচ্ছে ব্যাপক প্রত্যাশা থাকা সত্ত্বেও। ধন্যবাদ।